দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সমসাময়িক রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নীলোফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এরই মধ্যে 3 মাস পূর্ণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অর্থনীতি সচল ও বিভিন্ন সেক্টরের সংস্কারে মনোযোগ দিয়েছে এই সরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শুরু ও সাধারণ মানুষের নিরাপত্তা সহ নানা কাজে ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার। আলোচনার শুরুতে আমি নীলোফার চৌধুরী মনি, তার কাছে যাব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আপনার একটা বর্ণাঢ্য র্যালি আজকে বিএনপি করেছে এবং উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে সক্রিয়, তবে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। ষড়যন্ত্র হচ্ছে তা বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন বক্তব্যে কথাটি বারবার ঘুরে ফিরে এসেছে। বলা হচ্ছিল আমেরিকা নির্বাচনে ট্রাম্প আসলে এই সরকার অসুবিধায় পড়বে, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। আপনার কাছে প্রশ্ন, যে ট্রাম্পের এই জিতায় ধাক্কা কি আসলেই সরকার উপর পড়বে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমেরিকার রাষ্ট্রটা হচ্ছে এরকম যে আপনার 94% চালায় হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট, আর 6% হচ্ছে রাষ্ট্রপতির কাছে। তাদের পররাষ্ট্রনীতি এত বেশি শক্তিশালী যে আপনার কারো মনে কোনো রাগ গুসা থাকলে সেটা যে সাথে সাথে অ্যাকশনে যাবে সেটার কোনো সুযোগ নেই, যদি রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক না হয়। পলিসিটা তাদের হাকিম নড়বে, হুকুমটা নড়বে না। এটা বাংলাদেশের মতো না যে বাংলাদেশে যেমন একটা সরকার থাকলো, আগে সরকার যা করেছে সব মুছে ফেলো, শেষ করে ফেলো, ভ্যানিশ করো, তারপর আবার নতুন করে শুরু করো, আবার সেই সরকার চলে গেল, আবার সব মুছে ফেলো, তার নাম বলা যাবে না, তার নাম ফলক উচ্চারণ করা যাবে না, এটা ওইখানে কোনো অবস্থান নাই। সো সেই জায়গায় ব্যক্তি ট্রাম্পও অনেকটা মানে বেশি কথা বলার লোক। সে হয়তো কিছু যদি মুখেও বলে, আমি এটা বিশ্বাস করি না যে এটার সাথে আমেরিকার যদি বাংলাদেশ নিয়ে যদি কোনো পলিসি থেকে থাকে সেটা চেঞ্জ হবে, আমি এটা মনে করি না। তো এরকম অনেকেই কিন্তু ওই আওয়ামী লীগ যখন ছিল তখন বলতো যে মোদির চেঞ্জ হয়েছে, বিএনপি খুব খুশি হয়েছে, মিষ্টি বিতরণ করছে, এই সেই। দেখেন ইন্ডিয়ার পাশের দেশ, তারা কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ, কিন্তু আমেরিকার মতো অত সমৃদ্ধ না। তারপরেও আপনি দেখেন যে আমাদের পতিত সরকারের সাথে কংগ্রেসেরও সম্পর্ক ছিল, পরে মোদিরও সম্পর্ক আরো ভালো হয়ে গেল। তো এইটা হচ্ছে কে কতটা কি পাবে বা নিবে, তারা আমাদের জন্য কিছু করে না। তারা তাদের টার্গেট মতো তাদের কতটা লাভ হবে কতটা লস হবে ওটা নিয়ে তারা দেখে। সেটার সঙ্গে এই সরকারের মন খারাপ হওয়া বা অতি খুশি হওয়ার কোনো কারণ নাই। এই সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো জনবিরোধী হয়ে যাচ্ছে। সেই জনবিরোধিতা হয়ে গেলে তখন সরকারের প্রতি মানুষ উদাসীন হবে। উদাসীন থাকতে থাকতে মানুষ নেগেটিভ রোলে চলে যাবে। নেগেটিভ রোলে যাতে না যায় সেই জন্য এই সরকারের কাজ করা উচিত। আজকে দেখেন, আমি মিছিলে গেছি, রেলি থেকে আসার সময় আপনাদের এখানে জয়েন করব। আমি যখন আসি তখন আপনার পুরা হেঁটে আপনার যখন আমি উপদেষ্টার বাসার সামনে আসছি, আমাকে হাঁটতে দেওয়া হলো না, বললো আপনি পার্ক দিয়ে ঘুরে যান। আবার আমাকে ঘুরে, কারণ এখানে গাড়ির কোনো অবস্থান নাই। আমি গাড়িতে ওই দিক দিয়ে যেতাম, বুঝতাম না যে এই ঘটনাটা এমন, কোনো মানুষকে হাঁটা যাবে না। আগে শুনতাম যে বড় বড় জমিদারের বাড়ির সামনে নাকি হাঁটা যায় না, বা ছাতা খুলে হাঁটতে হয়, বা স্যান্ডেল হাতে নিয়ে হাঁটতে হয়। এখন যদি এই অবস্থা হয়, এটা কি আপনি কি সিকিউরিটি বলবেন? আপনার মাথা কেটে আপনি ট্রিটমেন্ট করে এটা কি সিকিউরিটি বলে? আমি দেখলাম স্ট্যান্ড বাইকে কামানের উপর বসে আছে আর্মিরা। এটা কি আমি বুঝলাম না যে এটা কি আমি মার্শালের মধ্যে আছি, না আমি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, না গণতন্ত্রকে ওয়েলকাম করার সরকারের মধ্যে আছি। এটা তো ঠিক না ভাই। আমরা মানুষ চাবো যে আমাদের সঙ্গে তারা
একভাবে কাজ করুক। সরকার এবং মানুষের মধ্যে সম্পর্কটা যত স্বাভাবিক হয়, ওই রাষ্ট্রের জন্য ততটাই মধুর হয়, গণতন্ত্রের জন্য ততটা সমুন্নত থাকে। সরকার এবং মানুষ, সাধারণ মানুষের যদি আমজনতা যোজন যোজন দূরত্ব হয়, তাহলে সেইখানে সেই রাষ্ট্রকে বলা হয় যে মাফিয়া চক্র, সেই রাষ্ট্রকে বলা হয় যে কি আপনার হবুচন্দ্রের রাজার গবুচন্দ্রের প্রজা, এরকম মনে হয়। আপনি মনে করছেন দূরত্বটা সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে? বেশ সৃষ্টি হচ্ছে না, হয়ে গিয়েছে। এখনো যদি ওইটা আপনার সামনে না রাখুক, মানে সমাধানে না আসে, তো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যতই বলুন না কেন যে এই সরকার ব্যর্থ মানে আমাদের ব্যর্থতা, হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা কিছুটা পরে গায়ে, কিন্তু তারপরেও আমাদের কিছু করার নাই। উনি কিন্তু এই কথাটাও বলছেন যে তারপরেও যদি তারা আমাদের সহযোগিতা না নেয়, এই যে আজকে এত বড় মিছিল দেখার পরেও যদি তাদের শিক্ষা না হয়, আমি মনে করি তাদের শিক্ষা হওয়াটা খুব জরুরি। যাদেরই জিও পলিটিক্সের যাদেরই আঙ্গুলি হেলনে আপনি আসেন বা থাকেন, বা আপনি অনেক কিছু গভীরতা চিন্তা করতে পারেন যে আমি আর ছাড়বো না স্টিয়ারিং, আমি আছি জীবন মৃত্যু সঙ্গে নিয়ে, আমি স্টিয়ারিং ছাড়বো না। আপনি দেখেন যে এটা কেউ শেখ হাসিনা পারে নাই, তাকে ছেড়ে পালিয়ে চলে যেতে হয়েছে। আমরা বারবার চাই না আমাদের দেশে কোনো সরকার, এটা আমাদের জন্য সম্মান বয়ে আনে না যে পালিয়ে চলে যেতে হয়। তারা যদি এই কথাগুলো বুঝতো, আজকে দেখেন বিদেশের বাড়িতে বসে বাংলাদেশের একজন উপদেষ্টা আপনার সম্মানহানিকর অবস্থায় পড়তে হতো না। আমি সে বিষয়ে আসবো। ধন্যবাদ নির্ভয় চৌধুরী মনি। শরীফুজ্জামান শরীফ, নিশ্চয় আপনি শুনছিলেন। আপনার কাছে জানতে চাই যে ট্রাম্পের যে বিজয়ী আমরা যেটা শুনে আসছি, সে বাংলাদেশ স্ট্যাটাসের পর থেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি গুঞ্জন শুরু হয়েছে, এবং মোদির সাথে তার যে সম্পর্ক সবকিছু মিলিয়ে সেই প্রভাবটা কতটুকু পড়বে। এবং মনিয়াপা যে বিষয়টা বলে গেলেন যে এই সরকারের সঙ্গে মানুষের যে দূরত্বের যে সৃষ্টিটা, সেই বিষয়টা। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, মনি আপাকে শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে এই আলোচনাটা খুব হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট নির্বাচনের পরে তার পলিসির জায়গায় কোনো পরিবর্তন হবে কিনা। আমি মনে করি হবে, এবং আমি অনেকগুলো জায়গায় আমি আপনাকে উদাহরণ দিতে পারি, এবং আমি গত কয়েকদিন ধরে টুকটাক যতটুকু পড়াশোনা করার জানার চেষ্টা করেছি তাতে আমি অনেকক্ষণ কথাও বলতে পারি এই বিষয়ে। তবে মানে বাংলাদেশ নিয়ে পলিসির জায়গায় আমেরিকার পলিসি, আমরা কিন্তু একটা কথা বলি যে আমেরিকার কখনো পলিসি পরিবর্তন হয় না। আমি আপনাকে কয়েকটা জায়গা দেখিয়ে দেব। জর্জ বুশ, জুনিয়র বুশের ফোকাস ছিল সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ, এবং লাদেনকে কেন্দ্র করে 9/11-এর পরে সারা পৃথিবীর যে পরিবর্তনটা, সেখানে জর্জ বুশের ওই যে ফিলোসফি সেটি কাজ করেছে, এবং ওই ফিলোসফিকে সে ইমপ্লিমেন্ট করতে গিয়ে মধ্যপ্রাচ্যকে একেবারে একটা ছাতু করে ফেলেছিল। আপনার মনে আছে এই যে লাদেন অথবা এই যে সন্ত্রাসবাদ, এর পেছনে এটি কিন্তু প্রমোট করা হয়েছিল এই বুশ বা আমেরিকার পলিসি দিয়ে, নানা রকমের সহযোগিতা দিয়ে। আবার যখন মনে হয়েছে তখন সেখান থেকে কিন্তু তারা সরে গেছে। আপনি এরপরে যে ট্রাম্প যখন আসে, ট্রাম্পের ফোকাসটা ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, অর্থাৎ তিনি আমেরিকার স্বার্থকে প্রমোট করেছেন, প্রায়োরিটি দিয়েছেন, তার ইকোনমিকে এবং তার দেশের মানুষ কি পছন্দ করে সেটাকে। তিনি কিন্তু ওই যে জর্জ বুশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার যে ঘাঁটি, আমেরিকার যে সৈন্য, সেগুলোকে কিন্তু তিনি সরিয়ে এনেছেন। তার সময় কিন্তু মধ্যপ্রাচ্য থেকে সেনারা আমেরিকায় ফিরে গেছে। আপনি যদি বলেন যে আমেরিকার পলিসি এটি কন্টিনিউ করে, তাহলে তো ট্রাম্পের ওই যে যুদ্ধটাকে সেটাই কন্টিনিউ করার কথা। মধ্যপ্রাচ্য থেকে তার যে ঘাঁটিগুলো সরিয়ে এনেছে সেটি কন্টিনিউ করার কথা না। তৃতীয়ত হচ্ছে বাইডেন যখন আসে, বাইডেনের প্রায়োরিটি ছিল ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এই জায়গাগুলোতে। আমরা এই সময়কালে যে জিনিসটা বলছি যে পরিবর্তন হবে কিনা, আমি কতগুলো জায়গা আপনাকে দেখাই। পাকিস্তানে ইমরান খানকে পাওয়ারে নিয়ে আসার ক্ষেত্রে এই যে ট্রাম্পের কিন্তু একটা বড় ভূমিকা ছিল, ট্রাম্প প্রশাসনের। আবার সেই ইমরান খানকে পাওয়ার থেকে ফেলে দিয়েছে কিন্তু বাইডেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। তার মানে হচ্ছে তার আগের প্রেসিডেন্ট যে পলিসিটা নিয়েছিল সেই পলিসিটা কিন্তু বাইডেন আর কন্টিনিউ করেনি। আপনি ইমরান খানের কথা বলছি, আমরা এই সময়কালে খুবই আলোচিত ইউক্রেনে যুদ্ধটা বাঁধিয়েছে কে? নেপাল, জাপানের প্রধানমন্ত্রী? না, আমেরিকা বাঁধিয়েছে, এবং আমেরিকা ন্যাটোর মাধ্যমে সেটিকে প্রমোট করেছে।
আজকে ট্রাম্প এসে কি বলছে যে আমি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেব। যদি তাদের পুরনো পলিসি যদি সে ধরেই রাখে তাহলে তো এই যুদ্ধটাকে কন্টিনিউ করার কথা। ট্রাম্প তো এই যুদ্ধকে কন্টিনিউ করার কথা বলছে না। তার মানে কি শরীফ ভাই, আমরা যেটা যে আমি এটা নিয়ে একটা line বলতে বেশি চাই। আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের উপর কোনো আমি এই জায়গাটা আসছি। দ্বিতীয়ত আমেরিকা আসলে একটা জায়গায় সে রিজিট, সেটা হচ্ছে সারা পৃথিবীতে সে কমিউনিজমকে কিভাবে প্রতিরোধ করবে। এইটার ব্যাপারে আমেরিকার সমস্ত রেজিম চেঞ্জ হলেও এই পলিসির জায়গায় সে চেঞ্জ হয় না। আপনি দেখবেন যে ওই বাইডেন যেটা এর পলিসির, চীনের ক্ষেত্রে তার যে পলিসি ছিল, ল্যাটিন আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে যে পলিসি ছিল সেই পলিসিটা আছে অন্যান্য জায়গায়। এখন আমার যেটা ধারণা যে এইখানে আমেরিকার পলিসির পরিবর্তন হবে কিনা, আমার ধারণা হচ্ছে যে আমেরিকার পলিসি কতগুলো জায়গায় পরিবর্তন হবে, এবং বিশেষ করে আমেরিকা এই জায়গাটায় যেটা চায়, সে সারা পৃথিবীতে চীনের ভূমিকাটা বা চীনের যে মাতব্বরিতা, আধিপত্যটা সেটাকে সে সংকুচিত করতে চায় না। এবং এই ক্ষেত্রে সে সবসময় চেষ্টা করে তার কতগুলো মিত্র খুঁজে বের করার জন্য। চীনের সাথে যাদের দ্বন্দ্বগুলো আছে সেই দ্বন্দ্বটাকে সে কাজে লাগানোর চেষ্টা করে। আমাদের ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাবটা পড়তে আমাদের এই জায়গাটায় যে প্রভাবটা, ইন্ডিয়ার এই অঞ্চলে ইন্ডিয়ার খবরদারিটা বাড়বে, তার ছড়ি ঘুরানোটা বাড়বে। তবে পৃথিবীর মানে এটা কি মোদির সাথে ট্রাম্পের সম্পর্ক, এটা সম্পর্ক একই সাথে কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো থেকে আমেরিকা নিজেকে উইথড্র করে নেবে। ট্রাম্পের অ্যাপ্রোচটা আপনি যদি দেখেন, এর আগের যে ট্রাম্পে তিনি ছিলেন, তিনি বাইরে তার আমেরিকার বাইরে আমেরিকা বিভিন্ন বিরোধে জড়াক, এটি তিনি চাননি। তিনি চেষ্টা করেছেন তার দেশের মধ্যে ডোমেস্টিক ইস্যুগুলোকে সে অ্যাড্রেস করতে চেয়েছেন। এবং এবারের নির্বাচনটাও আপনি যদি দেখেন, এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার কারণেই তার যে বড় বড় যে জায়গাগুলো ছিল প্রতিশ্রুতিগুলো ছিল কিন্তু আমেরিকার নিজস্ব ইকোনমি, নিজস্ব সমাজ জীবন। আপনার যে কথা, সে কথা যদি আমি আসি, তাহলে যে কথাটি আলোচিত যে এই ট্রাম্পের বিজয়ের ফলে আমাদের যে বর্তমান যে সরকার, এর উপরে তাদের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ পড়েছে, চাপ পড়েছে তাদের পক্ষে বলা হচ্ছে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল হিলারি প্রশাসনের। এবং আপনি গতকালকে আনন্দবাজার পত্রিকা একটা বড় প্রতিবেদন করেছে, এবং সেখানেও একেবারে ট্রাম্পের মুখ থেকে বলা হয়েছে যে হিলারিকে বিজয়ী করার জন্য তোমাদের একজন টাকা দিয়েছিল। মানে ট্রাম্প বিজয়ের পরে বাংলাদেশ থেকে নাকি একটা টিম গিয়েছিল এবং তাদেরকে এই প্রশ্নগুলো করেছে। এবং সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যে আমেরিকায় যে গিয়েছিলেন, তিনি কিন্তু ট্রাম্প শিবিরের সঙ্গে তার কিন্তু কোনো বৈঠক বা যোগাযোগগুলো হয়নি, যোগাযোগগুলো হয়েছে এই অংশের সঙ্গে। সুতরাং এরা প্রভাবিত করার যে কথাটা আমরা বলছি, আপনি যদি বলেন যে প্রভাবিত করতে পারে, এই যে তার যে টুইটটা তো আপনি যদি ইলেকশনের 4 দিন আগে যেটা দেয়া হয়েছে, তার যদি উনি যদি উইলিংলি নাও দিয়ে থাকেন, তাহলে প্রভাবিত করার তো সুযোগ আছে। লবিস্টরা তো প্রভাবিত করতে পারেন, তার প্রমাণটা তো আছে টুইটের ভেতর থেকে। সুতরাং প্রভাবটা পড়তে পারে। ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ ভাই। বনিয়াপা, আপনি সুইজারল্যান্ডে মাননীয় আমাদের যে উপদেষ্টা, সে বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন, আমি তার আগে একটু কথা বলতে চাচ্ছি। ওনার কথায় কিছু কিছু আমি এক হলেও কিছু কিছু ব্যাপারে এক হতে পারিনি। শরীফ ভাই যে কথাটা বললেন যে জুনিয়র বুশ যেটা করেছেন রিপাবলিকের লাদেনের ব্যাপারটা, আমি যদি বলি পরবর্তীতে যখন ওবামা যখন ক্ষমতা এলো, তখন কিন্তু লাদেনের মৃত্যুটা হলো। তারা কিন্তু বসে বসে, হিলারি ক্লিন্টন তখন পররাষ্ট্রমন্ত্রী, দুইজনে বসে বসে পাকিস্তানে কিভাবে তাকে মারা হলো ওনারা কিন্তু বসে বসে ছবিতে দেখলেন, এই 8-10 হাজার মাইল দূরে দেখলেন। তাহলে তাদের পররাষ্ট্রনীতির ওই জায়গাটা, আমার কথা হচ্ছে যতক্ষণ শোষণ করা যায় যে কোনোভাবে, তার যেটা টার্গেট ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত তারা জোকের মতো থাকে। শোষণের জায়গাটা তো আবার আপনি দেখেন যে ইউক্রেন যুদ্ধ আপনার অথবা পাকিস্তান নিয়ে, ইমরান খান নিয়ে, তাদের যখন তাদের প্রয়োজন শেষ হবে, যারা লুজার একদম শেষ, আবার তারা তখন আবার টাকা পয়সা দিয়ে আবার তাকে তুলবে। লাইক আপনার ভিয়েতনামের কথা ধরি, যদি আমি, এরকম অনেকগুলো দেশ আছে। ইউক্রেনের তো সবই শেষ, অনেক কিছুই তারা ক্ষতিগ্রস্ত চরমভাবে। এখন তাদেরকে যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কি হতে পারে? এবং তাদের যা টার্গেট যদি ফুলফিল হয়ে থাকে তাহলে তারা যুদ্ধ বন্ধ করে দিবে। এখন কারো না কারো দিয়ে ঘোষণা দেওয়া হবে। আমি যেটা বলছি যে 6% ক্ষমতা, তাতেও কিন্তু সে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আমি এটা না করছি না, কিন্তু আমেরিকা যেটা চলেছে ওই 94% ক্ষমতার
ওই 94% ক্ষমতা দিয়েই তারা কাজগুলো করে নীরবে নিভৃতে। তাদের যাকে দরকার মেরে ফেলার তাকে মেরে ফেলবে, যাকে দরকার বাঁচিয়ে রাখার, যা যদি মনে করে ভারতকে আমার দরকার, ভারতের ছড়ি ঘুরানো নিয়ে একটা বাংলাদেশে কি হলো না হলো কিচ্ছু আসে যায় না। সেই জায়গায় আপনার মনে পড়ে শেখ হাসিনা সহ তার যে সাঙ্গপাঙ্গরা, হেন কোনো কথা নাই, পিটার হাস থেকে শুরু করে ডেন মজেনা থেকে শুরু করে বার্নিকেট থেকে শুরু করে হেন কোনো কথা নাই বলে না। হিলারি ক্লিনটনকেও যে ফোন করেছিল আমরা কথা রাখিনি, এই তখনও কিন্তু তারা কিছু বলে নাই। যদি তাদের ওই সিচুয়েশন যদি বলাতো তাহলে কিন্তু বলতো। পিটার হাসির মতো অপমান বোধহয় পৃথিবীর খুব কম রাষ্ট্রদূতরা হয়েছে। সেই অপমানকে নিয়েও কিন্তু সে মুখ হাসি রাখার চেষ্টা করে, কিন্তু শপথ যেদিন পাঠ করে আওয়ামী লীগ তখন কিন্তু সে আসছে। এবং তাকে নিয়ে অনেক রকম, যে তুমি কি জানো যে হাঁস মানে এখানে খুব ভালো করে জব করে খায়, তোমাকে আজকে এটা খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি। পাশে বসে বসে যারা বলছে তারা আবার কিন্তু টকশোতে সেই কথাগুলো বলছে। তো সেই জায়গায় আমি বলছি যে তাদের হুকুম নড়ে না, তাদের হাকিম নড়ে। তারা ওই যে সর্প হইয়া দংশন করে উজা হইয়া ঝাড়ে, তাদের কাজই হলো এটা। যখন যে দেশকে ধরবে তারা সেই দেশের 12টা বাজিয়ে তারা একদম শেষ করে তারপরে আবার তাকে পুনরায়, বাংলাদেশকেই ধরেন, 71-এ বাংলাদেশের পক্ষে ছিল না তারা, তারপরে তারা বাংলাদেশের পক্ষে আসছে না, তারপরে বাংলাদেশের মতো দেশ উচ্ছন্নে গেলেই তাদের কি, থাকলেই তাদের, সে বিষয়গুলো আমরা এই জানি। জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আপনি ওই যে সুইজারল্যান্ডে বানানো যে উপদেষ্টা, আমাদের আইন উপদেষ্টা, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। সে বিষয়ে আপনি একটি কথা তুলেছিলেন, কিন্তু আমি আপনাকে থামিয়ে দিয়ে শরীফবার কাছে গিয়েছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা এটা আসলে তো কোনোভাবেই কাম্য না, কারণ একটি মাননীয় উপদেষ্টা যে ঘটনা ঘটে, কিন্তু এই পরিস্থিতির শিকার মানে আমরা যেটা দেখলাম আর কি, যে আচরণ করা হলো, এটা শোনেন, কিছু কিছু জিনিস এটা দুঃখজনক, যদিও আমি বলবো না যে কোনো মানুষের অপমান পাওনা থাকে, কিন্তু ওনারা সকালবেলা সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই মানুষগুলোকে যাদেরকে ধরা হয়েছিল 600-700 জন, অথবা আওয়ামী লীগের যারা আছে তাদের প্যাট্রোনাইজ যদি না করতো, আর এই 600-700 মানে হাই প্রোফাইলের লোকদের যদি বিদেশ না পাঠাতো, তাহলে হয়তো তার ভাগ্য এত দুর্দশা হতো না। কারণ বাইরের দেশগুলো আওয়ামী লীগ এত শক্তিশালী না যতটা বিএনপি। এখন ওনারা বিএনপিরও শেল্টার চায় না। আমাদের নেতা তো বলেছিলই তাদেরকে সহযোগিতা করবে সব ব্যাপারে। উনি জেনেভায় গেছেন, উনি বলতেই পারতেন যে আমাকে আপনারা ওই দেশে, তো আর বাংলাদেশের এত লোক প্রটোকল দিবে না, কিন্তু বিএনপির নেতাকর্মীরা তার পাশে থাকতে পারতো। কিন্তু ওনারা তো অন্যরকম মানসিকতা নিয়েই মাঠে নামছে। ওনারা তো বিএনপির কিছু হোক, বিএনপিরে ওনারা বি টিমই মনে করে, আওয়ামী লীগরে যেমন করে তা বের করে দিছে, বিএনপিরে অন্য কোনোভাবে, কারণ তারা তো নির্বাচনেরও ডেট দেয় না, তারা আমাদেরকে ডাকে না, আমাদের সঙ্গে বসে না। সেখানে আমরা উইলিংলি কি করব? এখন আপনি যদি না বলেন তাহলে আপনি কোথায় যাবেন? আপনার গতিবিধি দেখার তো আমাদের সেই সময় বা সুযোগটা নাই। আপনি না বললে আমরা তো গোয়েন্দাগিরি করতে পারি না। এখন ওনারা বিভিন্নভাবে এতগুলো কাজ করছে, এত রকম করে ওনার চারপাশে আওয়ামী লীগ বসে আছে। আপনার এই যে 2-3 দিন আগের একটা পত্রিকায় লিখছে প্রশাসনে 10.5 লক্ষ আওয়ামী লীগ আছে। আমি বিদেশের কথা বাদই দিলাম, 10.5 লক্ষ আওয়ামী লীগের মধ্যে সব মিলে শূন্য পদ বাদে বর্তমানের কর্মচারী হলো 12,31,000 সরকারি কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে যদি 10.5 লক্ষ যদি আপনার আওয়ামী লীগ থাকে, সেইখানে তাদের তো এরকম নতজানু হতেই হবে, দেশেই হোক আর বাইরেই হোক। 2 দিন পরে দেশেতেও নতজানু হতে হবে যদি তারা অ্যাকশনে না যায়, যেখানে যা অ্যাকশনে যাওয়ার কথা। আপনার প্রশাসন বলেন, অন্য সংস্থাগুলো বলেন, সব সংস্থাগুলোতে তারা বহাল তবিয়তে আছে। শুধু তাই না, তারাই তাদেরকে আবার সেই সহযোগিতাগুলো করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মুখ দিয়ে যাই বলুক না কেন, তারা কিন্তু দিন শেষে তাদেরকে মাঠ পর্যায়ে তারা বেশ সুযোগ সুবিধা দিচ্ছে, যেটা বিএনপিকে দিচ্ছে না, বা অন্য আরো কোনো দলকে দিচ্ছে কিনা আমি জানি না। আমি আমাদেরটাই কথাই বলছি। এটা করলে তো এরকম হবেই। ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই, অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। শরীফুজ্জামান শরীফ ভাই, আপনি নিশ্চয় শুনছিলেন ব্রেকে যাওয়ার আগে মনিয়াপ্পা সুইজারল্যান্ডে মাননীয় আইন উপদেষ্টার সঙ্গে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে বললেন। সো এই ধরনের ঘটনা আসলে এটা তো কোনোভাবেই কাম্য নয় আমাদের আসলে, এবং যে ধরনের কথাবার্তা এখানে বলা হয়েছে
সবকিছু মিলে যদি জানতে চাই আপনার কাছে এই বিষয়ে একটু মন্তব্য। ধন্যবাদ। আমি তার আগে এক লাইনে বলি যে আমরা আমেরিকার যে ইলেকশন নিয়ে কথা বললাম, আমেরিকার স্বার্থই হলো তার পলিসি। তার স্বার্থ রক্ষার জন্য সে তার পলিসিগুলোকে পরিবর্তন করে। তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিজের স্বার্থ, এবং এটা কোথা থেকে কিভাবে সে আদায় করে নেবে তার জন্য তার কতগুলো কৌশল বদল করে। আমাদের আইন উপদেষ্টার সাথে যে আচরণটা হয়েছে এটি আসলে আমাদের জন্য সুখকর না, এবং এই ধরনের আচরণ আমি এটাকে সমর্থন করি না। তো একই সঙ্গে আমি এর সাথে দুটো কথাও বলতে চাই। গতকালকে ঢাকার জজ কোর্টে আওয়ামী লীগের আমির হোসেন আমুর আইনজীবীকে পেটানো হয়েছে। এই আদালতটা কিন্তু এই আইনমন্ত্রী, একটু বলি এটা নিয়ে আজকে পাবলিক প্রসিকিউটর তার রুমে সংবাদ সম্মেলন আমি ওটাও করেছেন। দেখেছি আচ্ছা, আচ্ছা। যে আমু তাকে নিয়োগ দেননি। যদি নিয়োগ নাও দেন, তিনি তো একজন আইনজীবী, স্বেচ্ছায় তো একজন আসামির পক্ষে, অভিযুক্তর পক্ষে দাঁড়ানো যায়। আপনি কোর্টের মধ্যে কি পিটাতে পারেন? এবং এই ঘটনাগুলো কন্টিনিউ হচ্ছে, আজকেই কিন্তু এমন না, এর আগে আমি যারা গত গণ অভ্যুত্থানে যারা হত্যাকারীর পক্ষে অবস্থান নিয়েছে, রাজনৈতিক, সাংগঠনিক, আমি প্রত্যেকেরই বিচার চাই, কিন্তু সেই বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠুক এটি আমি চাই না। তারা যাতে বলতে না পারে যে আমাকে মক ট্রায়াল দিয়ে আমাকে বিচার করেছে, আমি এটি চাই না। কিন্তু সেটি কিন্তু আমরা চাইলে বন্ধ করতে পারতাম, আন্তরিকতা থাকলে বন্ধ করাটা যেত। এর ভেতর থেকে আপনি কতগুলো জিনিস আপনাকে বুঝতে হবে। সেটি হলো যে মানে জায়গা বিশেষে আপনি কিন্তু সব জায়গায় যে মাতব্বর এমনটা না, কোথাও কোথাও আপনি দুর্বল। সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা, আমার অবজারভেশন থেকে, আপা কি বলবে আমি জানি না, মানুষের অনেকগুলো জায়গায় নতুন করে রিজার্ভেশনটা হচ্ছে, সরকারের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভটা বাড়ছে। এবং এই ক্ষোভ বিক্ষোভটা বাড়ার কারণটা হচ্ছে সরকারের কিছু ব্যক্তির আচরণ এবং রাষ্ট্র পরিচালনায় তাদের পলিসি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতেও মিছিল হয়েছে যে এখানে কেউ আমরা রাজনীতি করতে দেব না, এবং এটা কবে থেকে শুরু? টানা কদিন ধরে। কবে থেকে শুরু? 7ই নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কিছু পোস্টার লাগিয়েছে। ছাত্রদল তো একটা স্বীকৃত সংগঠন, এই গণঅভ্যুত্থানে তার তো অবদান আছে, সে একটা পোস্টার লাগাতে পারবে না? আপনি তাকে পোস্টার লাগাতে দেবেন না? এই আমরা এখানে কোনো রাজনীতি চাই না, এই কথাটি কে বলছে? যারা বলছে, আপনি প্রত্যেককে খুঁজে দেখেন, প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে। তার অর্থ হচ্ছে যে আপনি এক একটা এলাকা দখল করে আপনি বলে দিচ্ছেন যে এখানে আমি আর অমুক অমুক রাজনীতি করতে পারবো, আর এরা পারবে না। আমি এই সরকারের কতগুলো কার্যক্রমের মধ্যে স্পষ্টত দেখতে পাচ্ছি প্রতিশোধ পরায়ণতা আছে, এবং রাজনৈতিক শক্তিকে ক্রমশই দুর্বল করে ফেলার একটা প্রবণতা আছে। আমি গণ অভ্যুত্থানে বিতাড়িত, পলাতক, আওয়ামী লীগ এটি আমি বাদ দিলাম। তা আপনি এক এক করে দেখেন যে এর বাইরে যারা আছে প্রত্যেককেই তারা টার্গেট করছে। প্রথম সিপিবি বাসদ, তাদেরকে মোটামুটি একটা নাকানি চুবানি তারা দিচ্ছে। এখন আমি প্রতিদিন দেখছি, কালকেও দেখলাম, এই ছাত্র নেতারা তারা মির্জা আব্বাসের মতন, মির্জা আব্বাস আর রাজনীতি আমি করি না, কিন্তু তিনি বাংলাদেশের তো নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ। আমি তার সাথে আমি করছি, মানে তার কথার কাউন্টার দিচ্ছি। এই যে গতকালকে যে দেখলাম দুইজন সমন্বয়ক বলে আসছেন যে ভোটের কোনো ব্যাপার ছিল না, এই গণঅভ্যুত্থান পরিবর্তনটা ভোটের কোনো ব্যাপার ছিল না। আমি তো মনে করি গত বাংলাদেশের যত সমস্যা তার বেসিক জায়গাটা হচ্ছে বাংলাদেশে ভোট না হওয়ার কারণে। যদি রিয়েল ইলেকশন হতো 5 বছর পর পর, ফেয়ার ইলেকশন হতো, তাহলে শেখ হাসিনার সরকার এতটা দানবীয় অবস্থায় যেতে পারতো না, পাবলিকের কাছে তার যেতে হতো। সুতরাং সমস্ত সমস্যার বেসিক জায়গাটা হচ্ছে ভোট। ধন্যবাদ মনিয়াপা। আবার সে ঘুরে ফিরে ইলেকশন, আমেরিকার নির্বাচনের কথা চলে আসতেছে, কারণ এর আগে পর থেকে একটা বিষয় -2 ফর্মুলার কথা আসতেছে, এবং আপনার পার্টির যে মহাসচিব তিনিও রাজনীতিকরণের বিষয়টি বারবার সামনে নিয়ে আসছেন। আসলে কি ষড়যন্ত্র হচ্ছে? আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে পাই। দেখেন, ষড়যন্ত্র যদি নাই হয়, বিএনপির মহাসচিব, বিএনপির মতো এত বড় একটা দলের মহাসচিব, তার তো আর শুধু শুধু বলতো না। এক নাম্বার আপনি দেখেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন জেলে ঢুকালো, তখনই তার মধ্যে আপনি ধরে নেন যে -1 তাকে ওইভাবে করলো, যেটা 1/11 করতে পারে নাই। তার মানে হচ্ছে এখন কারা করছে? তারপর এই যে আপনি যেটা শরীফ ভাই বলল, ভোটের কোনো ব্যাপার ছিল না। এই যে ছেলেরা যে বলছে ভোট ছাড়া তুমি তো আসছোই গণতন্ত্রের জন্য, তারা অনেকবার কিন্তু বলছে স্বৈর শাসক কে বলেছে স্বৈরাচার, তো স্বৈরাচারের বিপক্ষেই তো তারা কাজ করতে আসছে।
আরেকটা স্বৈরাচার হতে তো আসে নাই। তো এই যে আরেকটা স্বৈরাচার না হতে চাওয়ার কারণটাই তো তাহলে ভোট, যে আমি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। 16টা বছর যাবত প্রত্যেকটা দলের, যে দলের নেতারা ইলেকশনে পাশ করতে পারবে না তারাও বলেছে, যারা ইলেকশনে পাশ করতে পারবে তারাও বলেছে, যারা আপনার ভোটেও যায় না তারাও বলেছে। তাহলে এখন যে কথাটা হচ্ছে গণমানুষের প্রত্যাশা, হ্যাঁ গণমানুষের, আপনার একটা পোস্টার ছাপাতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে বিএনপির মতো একটা দল যদি পোস্টার না ছাপতে পারে, তাদের কি এইসব বলার জন্য আমরা এতটা ত্যাগ করলাম? শুধু ছাত্র দলের লিস্টেতেই মারা গেছে প্রায় 50-60 জন। আপনার এই এই ওরা বলতে পারবে তাদের কয়জন মারা গেছে? মারা গেছে তো রিকশাওয়ালা, শ্রমিক, মজুর, মেহনতি এবং কিছু ছাত্র। তাদের লিস্ট কিছু তারা ছাত্র, দিচ্ছে। তাদের লিস্ট তারা এখনো দেরি, এত দেরি কেন? তাদের লিস্ট যদি তাদের দিতেই হয়, আজকে 3 মাস হয়ে গেল, আপনি নিজেই বললেন 3 মাসে কি এই 2024 সাল বিজ্ঞানের এত একদম এত উচ্চের মার্গের সময়ে এই 2024-এ এই পর্যন্ত তারা বলতে পারে না তাদের কয়জন মারা গেছে? কারণ তারা তো জানেই না। তারা একজন সমন্বয় আরেকজন সমন্বয়ককে চেনে না। তারা একজন সমন্বয় আপনার পাখুড়া নিয়ে বরিশাল থেকে আসছে দেখা করার জন্য প্রধান উপদেষ্টার সাথে, তাকে নিয়ে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। সো এই জায়গায় আপনার এই এই যে কাহিনীটা করছে, তোমার জন্য সবকিছু লিগ্যাল, আমার জন্য ইলিগ্যাল, কেন তোমাকে বুঝাইতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল রাজনীতি করতে পারবে না, তুমি সারা দিন রাজনীতি করবা, এটা কতক্ষণ ঠিক থাকে সামনের দিনগুলোই বলে দিবে। ধন্যবাদ আপা, আপনাদের দুজনকেই। শরীফ ভাই আপনাকে ধন্যবাদ বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।